রেড অ্যালার্ট জারি করুক আর গ্রিন অ্যালার্ট জারি করুক, ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফোর্সফুলি আনা এটা অসম্ভব। আমলাতন্ত্র এমনই একটা অবস্থা, এদের বাইরে কিন্তু যাওয়ার উপায় নেই। আপনি দেখেন না, আপনি বিজনেসম্যান ধরতেছেন, পলিটিশিয়ান ধরতেছেন, পার্লামেন্টের মেম্বার ধরতেছেন, এমপি ধরতেছেন, বিজনেসম্যানও ধরতেছেন, আইনজীবীদেরও ধরতেছেন, কিন্তু কোন আমলাকে কি ধরতে পারছেন? নো, নট এট অল। আমলারা কিন্তু এর আওতায় সব কিছুর বাইরে। তারা গুটি চালতে 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 এমন একটা জায়গায় এসে গেছে যে তাদের বাদ দিলে পরে ইউনূস সাহেব কেন তার উপদেষ্টা পরিষদ ফেল করে। তো কখনো যদি অসুবিধায় পড়ে এই আমলাদের জন্য করে। আওয়ামী লীগের মানে হাসিনা পরিবারের সকল সদস্য বাইরে, আহ, হাসিনা পরিবারের বাইরে টপ টায়ারের আওয়ামী লীগ নেতারা বাইরে, এবং তারা সবাই নিজেদের আখের গুছিয়ে বসে আছে যে ইন্ডিয়া শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে এরকম আশা করা বাতুলতা। প্রধান উপদেষ্টার পরামর্শ গ্রহণের বিষয়ে খসড়ায় বলা হয়েছে, আমরা যে খসড়াটি নিয়ে আলোচনা করছিলাম, খসড়ায় বলা হয়েছে বিদ্যমান অন্যান্য আইনে যা কিছুই বলা থাকুক না কেন অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টার পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি কাজ করবেন। এক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য ঘোষণার আগে তাকে প্রধান উপদেষ্টার প্রতি স্বাক্ষর নিতে হবে। অন্যদিকে পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে প্রধান উপদেষ্টার পদ শূন্য হলে উপদেষ্টাদের মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে পারবেন। প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর এবং উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, পারিশ্রমিক ও সুযোগ সুবিধা পাবেন বলে প্রস্তাবিত অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। এই ব্যাপারে স্যার আপনি যদি একটু বলতেন, যেটা এখানে পান না, বিশেষ করে এই যে জরুরি অবস্থা ঘোষণার যে বিষয়টি রয়েছে এক্ষেত্রে। জরুরি অবস্থার বিষয়ে যে এটা রয়েছে, এটা কেন দিচ্ছেন আমি জানি না। অর্থাৎ তারা বোধহয় আশঙ্কা করতেন যে জরুরি অবস্থা দিতে পারে প্রধান উপদেষ্টা, যেহেতু প্রধানমন্ত্রী নাই, অত প্রধান উপদেষ্টা পরামর্শ নিয়ে দিতে হইলে পরে তার পরামর্শ নিতে। এইটার ভেতরে আমি কোনো দেখি, রাষ্ট্রপতি তার পরামর্শ নিতে যে বাধ্য সেটা কিন্তু কোথাও। প্রধানমন্ত্রীরও যে পরামর্শ নিতে হবে তাও না। উনি যদি উপলব্ধি করেন রাষ্ট্রপতি এইটুকু ক্ষমতা তার আছে, তিনি দিতে পারেন। কিন্তু বিষয় সেটা না, বিষয়টা হলো পরবর্তীতে আপনি দেখবেন যে মন্ত্রীর মর্যাদা প্রাপ্ত এবং বেতন ভাতা দিয়ে মন্ত্রী কিছু পাবেন। জি, উপদেষ্টারা। ওইটাকে এখনো জি স্যার, ওইটাকে উপদেষ্টারা। উপদেষ্টারা, হ্যাঁ, এটা কিন্তু এতদিন ছিল না। যদিও তারা ওই ওই ধরনের বেতন ভাতা দিয়ে এবং ফ্যাসিলিটিস যেটা সেটা ভোগ করেছে, তবে বোধহয় কেউ এক্সেপ্ট ইউনূস সাহেব বাদে কেউই আহ, ওই মন্ত্রীদের বাসায় অবস্থান নেন, যে যার বাসাতে আছে আমার জানা মতে। কেবলমাত্র অ্যাটর্নি জেনারেল তিনি একটা তার কোয়ার্টারে গেছেন, কিন্তু অন্যান্য উপদেষ্টারা কেউ গেছেন কিনা আমার জানা নাই। তো সেই ক্ষেত্রে মনে হয় যে এটাকে বৈধতা দেওয়ার জন্য বা জানাবার জন্য একটা স্ট্যাটাস তো দরকার। সংবিধান তো উপদেষ্টাদের সেই স্ট্যাটাসটা নাই, প্রধান উপদেষ্টারও স্ট্যাটাসটা নাই। তো সেটার জন্য হয়তো এটা করছে, প্রয়োজনীয়তা তারা বোধ করছে সেই কারণে করছে। এবং এটা দিয়ে তো তেমন কিছু আসে যায় না, না দিলেও হইতো, দিলেও হইতো। দিয়ে ক্লিয়ার করলেন তাদের স্ট্যাটাস, ক্রিয়াকর্ম কি হবে। মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকেন, আপনি উপদেষ্টা বলেন আর যাই বলেন, ওই আমার অপর বক্তা উনি ঠিকই বলেছেন যে আমলাতন্ত্র এমনই একটা অবস্থা, এদের বাইরে কিন্তু যাওয়ার উপায় নেই। আপনি দেখেন না, আপনি বিজনেসম্যান ধরতেছেন, পলিটিশিয়ান ধরতেছেন, পার্লামেন্টের মেম্বার ধরতেছেন, এমপি ধরতেছেন, বিজনেসম্যানও ধরতেছেন, আইনজীবীদেরও ধরতেছেন, কিন্তু কোন আমলাকে কি ধরতে পারছেন? নো, নট এট অল। আমলারা কিন্তু এর আওতায় সব কিছুর বাইরে। তারা গুটি চালতে 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 এমন একটা জায়গায় এসে গেছে যে তাদের বাদ দিলে পরে
ইউনূস সাহেব কেন তার উপদেষ্টা পরিষদ ফেল করে? তো কখনো যদি অসুবিধায় পড়ে এই আমলাদের জন্য করে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আব্দুল আল মামুন, আমি একটু আপনার কাছে যেতে চাই একই বিষয়ে, আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করতে চান। না, তেমন কিছু বিশেষ যোগ করার নাই। যেটা বলার আছে যে আমরা আসলে যদি যদি পলিটিক্যালি দেখি, যে একটা রাজনৈতিক পরিস্থিতি যদি দেখি, যে একটা গণঅভ্যুত্থান যেটা আনপ্রেসিডেন্টেড, এবং এই গণঅভ্যুত্থান এমন একটা আনপ্রেসিডেন্টেড পরিস্থিতি তৈরি করেছে যে যে পরিস্থিতিতে সাধারণ জনগণ সরকারকে উৎখাত করে দিয়েছে এবং একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করেছে, যে ফর্মটা আবার যারা উৎখাত করেছে তাদের তাদের অংশীদারিত্ব আছে কিন্তু সম্পূর্ণ কর্তৃত্ব নাই। তো এখন এরকম পরিস্থিতিতে আমার ধারণা যে, এবং সংবিধানের কিছু গ্যাপ থেকে গেছে, এরকম এরকম সময়ে আমার ধারণা যে যে কারণে এরকম একটা আইন রাখা হলো যে জরুরি অবস্থা জারি করতে হলে উপদেষ্টার পারমিশন উপদেষ্টার একটা প্রতি স্বাক্ষর লাগবে। এর একটা বোধহয় ব্যাখ্যা তো আমরা অনুমান করতে পারি যে যেভাবে একটা একটা রেজিম উৎখাত হয়েছে, কিন্তু রেজিমের, আমি বলি যে রেজিমের টুপিটা উড়ে গেছে কিন্তু পুরো কাঠামোটা বাংলাদেশে টিকে আছে। তো তো সেই কাঠামোর ভেতরে এসে একটা নতুন গভর্নমেন্ট বসছে এবং তার ঝুঁকি কিন্তু অনেক বেশি। তো ফলে সেই ঝুঁকিগুলো থেকে সে মুক্ত থাকতে চায়, এবং এই মুক্ত থাকার ইচ্ছা থেকেই আমার ধারণা যে যে নতুন যে খসড়া তৈরি হচ্ছে, 24-এর খসড়া গভর্নমেন্ট নিয়ে, কিংবা এই যে তার মধ্যে বলা হচ্ছে যে জরুরি অবস্থা ঘোষণা করার ব্যাপারটা শুধু শুধু উপদেষ্টার অনুমোদন সহ হতে হবে, কিন্তু এর আগে আমরা দেখেছি স্যার যেটা বলছিলেন যে ওই সুযোগ তো ছিল যে রাষ্ট্রপতি চাইলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, চাইলে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন অথবা নেবেন না। কিন্তু এটা তো আর সেই রকম অর্ডিনারি পরিস্থিতি না যে ক্ষমতার ক্রমাগত পালাবদল হচ্ছে, এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি, কিংবা আমি বলি এটা হচ্ছে একটা জরুরি পরিস্থিতি। ফলে আমার ধারণা যে জরুরি পরিস্থিতিকে জরুরি পরিস্থিতি হিসেবে পাঠ করতে পারা এবং সেই পরিস্থিতিতে কি কি প্রয়োজন হয় আমাদের, সেইটা বোঝা একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, সেটা খুব দরকার আমাদের আমাদের সব সব ক্ষেত্রে, মানে সব বর্গের মানুষের মধ্যেই সেটা উপলব্ধিটা দরকার যে এখন তাহলে, কারণ আইন আমরা যেভাবে বলি না কেন, আইন তো মানুষই বানায় এবং আইন মানুষই ভাঙে। এবং স্যার আরো ভালো বলতে পারবেন যে আইন, when there is rule there is exception, যে আইন থাকলে তার একটা ব্যতিক্রম থাকে, প্রতিটা আইনেই থাকে। তো এই এই স্পেস গুলো সবখানে আছে। আমি কতটুকু যাব এবং যাব না, কোনটা আমার দেশ এবং সমাজের জন্য ভালো, সেটা আমাদের আসলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কারণ আমরা একটা গুরুতর সময় পার করে আবার আবার একটা নতুন সময়ের স্বপ্ন দেখতে চাচ্ছি। জি, সেই আব্দুল স্বপ্ন আল দেখার মামুন। জন্য আমাদের যদি এক্সেপশন দরকার হয়, তাহলে আমাদের সেই এক্সেপশন গুলো তৈরি করতে হবে জি, আমি এবং সেগুলো আবারও, মেনে। জি স্যার, আমি আবারও আপনার কাছে আসবো। আমার কাছে আরও কয়েকটি প্রশ্ন রয়েছে, খুব ছোট ছোট করে আপনাদের সাথে একটু আলোচনাটা করতে চাই। আমি একটু জেরে খান পান্না আপনার কাছে আসবো। আমি তথ্যটি দেই। বিষয়টি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার জন্য রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। আমরা অনুষ্ঠানের শুরুতেও বলছিলাম, আমরা বিগত সময় দেখেছি যে বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনার বিরুদ্ধেও 2004 সালে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগের মামলায় 2015 সালের এপ্রিলে রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল। এখন যে প্রশ্নটি এই যে, যদি ইন্টারপোল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও রেড অ্যালার্ট জারি করে, এক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার ব্যাপারটা কতটা সহজ হবে এবং তাকে বিচারের মুখোমুখি করার বিষয়টা আসলে কতটা সহজ হবে, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আমাকে বলছেন? জি স্যার। আমি বিন্দুমাত্র দেখি না রেড অ্যালার্ট জারি করুক আর গ্রিন অ্যালার্ট জারি করুক, ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফোর্সফুলি আনা এটা অসম্ভব। সিম্পল, অল্প কথায় বলতাম জি স্যার, আপনাকে এটা ধন্যবাদ। অসম্ভব। জি জি স্যার, আর কিছু বলতে চান স্যার আপনি এই বিষয়ে? আমি বলতে চাই যে আমি শারীরিকভাবে তো অসুস্থ, আপনাকে না, বলছিলাম। জি স্যার, জি স্যার, আমি এই আমার জন্যই দেশটা খুব অসুস্থ, ছোট করে আসছি খুব আপনার অসুস্থ। কাছে। জি, ধন্যবাদ স্যার, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমি একটু আব্দুল আল মামুন আপনার কাছে যেতে চাই। সেটা হচ্ছে যে একই বিষয়, আসলে আপনি কি বলবেন এই রেড অ্যালার্ট জারি করার প্রসঙ্গে? মোরালি তো এই দায়িত্ব, কিংবা এই 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 মোরালি এই সরকারের আসলে কর্তব্য এটা যে মানে যারা অপরাধী কিংবা যারা এই ম্যাসাকার গুলো ঘটিয়েছে এবং একের পর এক অবৈধ নির্বাচন করেছে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা, এটা তো মরাল কর্তব্য, আমাদের সমাজের একটা মরাল কর্তব্য। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মানে হাসিনা পরিবারের সকল সদস্য বাইরে
আহ হাসিনা পরিবারের বাইরে টপ টায়ারের আওয়ামী লীগ নেতারা বাইরে, এবং তারা সবাই নিজেদের আখের গুছিয়ে বসে আছে, এবং বাংলাদেশের মধ্যে একটা ইনস্ট্যাবিলিটি, একটা অস্থিরতা, অনিশ্চয়তা বিরাজ করছে। তো ফলে আমাদের যদি এক্সাম্পল সেট করতে হয় যে না, এরকম শাসন ব্যবস্থা আমরা ভবিষ্যতে আর দেখতে চাই না, তাহলে আমাদের শাস্তির প্রক্রিয়ার মধ্যে যেতেই হবে। এবং স্যার যেটা বলছিলেন ওটাও বাস্তবতা, যে যে ইন্ডিয়া শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে এরকম আশা করা বাতুলতা। কিন্তু একটা একটা কিন্তু আহ, আমি গতকালকে দেখছিলাম আনন্দবাজারে একটা ছোট ক্লিপ ভিডিও, যে ওখানকার একজন সচিব, মানে এক্স এক্স আমলা বলছিলেন যে আহ, এটা আসলে যেহেতু পৃথিবীর কোনো দেশই শেখ হাসিনাকে গ্রহণ করছে না, এবং উনি যা ঘটিয়েছেন তারপরে আর গ্রহণযোগ্যতা কোথাও নাই, এবং এটা হবে ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য একটা বার্ডেন, যে পুরো এলাকায় যদি স্ট্যাবিলিটি ইন্ডিয়া তৈরি করতে চায়, তার যদি লিডারশিপ ধরে রাখতে চায়, তাহলে তাকে এই এই বার্ডেন থেকে মুক্ত হওয়া উচিত, নতুন করে নেগোসিয়েশন শুরু করা উচিত দলের অন্যান্যদের সাথে। কিন্তু যদি শেখ হাসিনাকে তারা ঘরেই রেখে দেয় এবং পুষতে থাকে, তাহলে সেটা কখনোই একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে আহ মানে উৎসাহ দেবে না, বরং সবসময় একটা শঙ্কা এবং নিরুৎসাহ কাজ করতে থাকবে দুপক্ষের মধ্যে। ফলে এই দিকটা যেরকম বিবেচনার বিষয়ে ভারতের দিক থেকে বিবেচনা করা উচিত, যে কেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দিবে। তারা তো বাংলাদেশ রাষ্ট্রের সাথে বন্ধুত্ব চায়, কোনো একজন ব্যক্তির সাথে না, কিংবা আওয়ামী লীগ দলের সাথে বন্ধুত্ব চায়, আওয়ামী লীগের কোনো একজন নেতার সাথে না। তো এইভাবে যদি তারা ভাবতে পারে, আমার ধারণা সেটা ভালো হয়। এবং বাংলাদেশ থেকে আমাদের প্রসেস তো এগিয়ে নিয়ে যেতেই হবে, ফেইলার আসুক অথবা সাফল্য আসুক, যেভাবে হোক না কেন। জি, ধন্যবাদ। আমি আমি মনে একটু ভিন্ন প্রসঙ্গে এখন একটু যাব। এই বিষয়গুলো ছাড়া, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় আপনাদের সাথে আরও আলোচনা হয়েছে, কিন্তু যে বিষয়টি হচ্ছে যে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন এরই মধ্যে সংস্কার প্রস্তাবনা চূড়ান্ত করতে কাজ করছে। এবং আমরা যদি একটু দেখি যে সংবিধান প্রণয়ন কমিটির যে চেয়ারম্যান ডক্টর কামাল হোসেন, এছাড়া অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক, আর অনেকেই বলেছেন যে বর্তমান প্রেক্ষাপটে সংবিধান পুনর্বিবেচনা করা প্রয়োজন, তবে কোনো একক ব্যক্তির ইচ্ছায় আসলে এটি পরিবর্তন করার পক্ষে নন তারা। এবং আরও যে বিষয়টি আসছে যে সংবিধানের যে মূল বিষয়গুলো সেগুলোতে আসলে তারা চাচ্ছেন না যে হাত দেয়া হোক। এখন এই ক্ষেত্রে যেই প্রশ্নটি আসলে সবার আগে উঠছে, একটি হচ্ছে সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন, এটি নিয়ে অনেক আলোচনা চলছে, বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছেন। আরেকটি বিষয় হলো ওই যে যেটি বললাম যে মূল বিষয়গুলোতে হাত দেওয়ার পক্ষে নন বিশেষজ্ঞদের অনেকে। আবার যে প্রশ্নটি হচ্ছে এই যে সংবিধান সংশোধনের যে ম্যান্ডেট, এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের আছে কিনা, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? যেটা এখান পান্না স্যার আপনি যদি একটু বলতেন। ফার্স্ট হলো যে পুনর্লিখন কমিশন নাই, সংস্কার। সংস্কার মানে হইলো সংশোধন, পুনর্লিখন না। পুনর্লিখন এটা তারা উইন্ডিং আপ করে দিচ্ছে। আর ডক্টর কামাল হোসেন, স্বাধীন মালিক কি বলেছে আমার কাছে রেকর্ড গুলো আছে, ওখানে আমারও বক্তব্য দেওয়ার কথা ছিল, আমি শারীরিক কারণে যেতে পারি। সেটা হলো যে ডক্টর কামাল হোসেন কিন্তু বলছেন যে কারো কলমের কোথায় সংবিধান এটা করবেন। আর স্বাধীন মালিক যেটা বলছে যে এতবার বহুবার কতবার পরিবর্তন করা হয়েছে, কি কারণে পরিবর্তন করা হয়েছে, কি কারণে অ্যামেন্ডমেন্ট দেওয়া হয়েছে, তার ব্যাখ্যাটা এবং ইতিহাসটাই না আর সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুদ্দিন খোকন, ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন কড়াভাবেই বলছেন যে এই ধরনের এমন কোন সংস্কার মানবেন না যেটা সংবিধানের মূল কাঠামো এবং স্পিরিট এইটার উপরে বিন্দুমাত্র আঘাত। আর গণফোরামের নেতা জগলুল হায়দার আফ্রিক এবং সুব্রত চৌধুরী এরাও খুব তীব্র ভাষা এর নিন্দা জানিয়েছে যে সংবিধানের উপর তো যে কারণে সংবিধানটা কিন্তু এটা পুনর্লিখনের সংবিধান কমিশনার নাই, এটা সংস্কারে। মিনওয়েল একটা সভাও তাদের হয়েছে, বিভিন্ন সংস্থার কাছ থেকে একজন দুইজন করে তারা ছিল, মেইনলি হিউম্যান রাইট অর্গানাইজেশনের সেখানে আইন সালিশ কেন্দ্র থেকে যারা গেছে তারা বলছে যে আমার কাছেই চাইছিল যে আপনি দুজন লোক পাঠান, আমি দুইজন পাঠাই দিচ্ছি। তারা তাদের ওপিনিয়নে বলছে যে এখানে কেবলমাত্র 70 আর্টিকেল 70, যেটা ওই দলের বিরুদ্ধেও মত দেওয়া যাবে,
সেইটা বাদে অন্য কোনো জায়গায় সেই ধরনের মেজর হাত দেওয়ার জায়গা নেই। বলছে যে ঠিক আছে এটা লিখিতভাবে পাঠিয়ে দিবে। ওখানে যারা ছিল, ইভেন একটা আননোন অর্গানাইজেশন যারা ইসলামিক নাম দিয়েছে, তারাও বলছে যে না, পুনর্লিখনের পক্ষে আপনার নাই, এখানে আহ, সংস্কারের এটা, এই আমি যতটুকু জানি। জি স্যার। জি ধন্যবাদ স্যার। আমি একটু আব্দুল্লাহ মামুন আপনার কাছে আসতে চাই এই বিষয়ে, আপনি যদি কিছু যোগ করতে চান। আমি তো সংবিধান বিশেষজ্ঞ নই, আমি বরং ওই দু একটা কনসেপচুয়াল কথা বলি, যে যেমন যে একাদশ সংশোধনী, যেরকম আহ, ত্রয়োদশ সংশোধনী, যেটাতে বলা হচ্ছে যে বাংলাদেশের সকল নাগরিক বাঙালি হিসেবে পরিচিত হবে, এবং তাদের পরিচয় হবে বাংলাদেশী, বাঙালি। তো এই যে এটা যে অন্য সকল জাতিসত্তার পরিচয়কে অস্বীকার করা হয়, তো এরকম অনেকগুলো কন্ট্রাডিকশন আমাদের সংবিধানের মধ্যে বারবার মানে করা হয়েছে। ইভেন আপনি যদি একদম শুরুতে দেখেন যে সংবিধানের যে চারটা মূলনীতির কথা হয়, চারটা ফান্ডামেন্টালস এর কথা হয়, এই ফান্ডামেন্টালস গুলো ইনফ্যাক্ট কন্ট্রাডিক্টরি। তো আলী রিয়াজ স্যার, যিনি আমাদের এই কমিশনের প্রধান, এই সংস্কার কমিটির প্রধান, তো আলী রিয়াজ স্যারের একটা বই আছে গড উইলিং। তো ওই বইয়েও কিন্তু উনি বারবার শেষ চ্যাপ্টারে বলছিলেন যে আমাদেরকে ফান্ডামেন্টালসে ফিরত দিতে হবে। তো আমি তখন স্যারকে একটা ইন্টারভিউ করার সময় প্রশ্ন করেছিলাম যে স্যার, ফান্ডামেন্টালস বলতে আপনি কি বুঝাচ্ছেন? আপনি কি ওই যে চার মূলনীতির কথা বলছেন নাকি অন্য কিছু? তো স্যার আমাকে বলছিলেন যে না, ওটা না, বরং আমরা যে এপ্রিলের যে সরকার গঠন হলো, সেখানে যে তিনটা কথা বলা হয়েছিল, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ভ্রাতৃত্ব এবং স্বাধীনতা, এই যে ফান্ডামেন্টালস, আমাদের মূলত ওই ফান্ডামেন্টালসে ফেরত যেতে হবে। আমার ধারণা যে সংবিধান সংস্কারের একটা প্রধান স্পিরিট হচ্ছে এইটা, একটা নতুন ধরনের রাজনৈতিক বিন্যাস। কারণ এই সংবিধানের স্ট্রাকচারটা এরকম যে আপনি একটা তথাকথিত সেকুলার ডমিনেন্স, জাতীয়তাবাদী ডমিনেন্স তৈরি করতে পারবেন, এবং সেকুলার বলতে ওয়েস্ট তথাকথিত আমাদেরকে তাদের মতো করে বোঝাবে, এবং সেই সেকুলারকে আপনাকে স্টাবলিশ করতে হবে থ্রু স্টেট মেকানিজম। তো এগুলো একটা সংকট থেকে গেছে। ফলে এপ্রিলে যে আমাদের অস্থায়ী সরকারের ওখানে যে একটা ইঙ্গিত ছিল, সেই ইঙ্গিতটা ধরে ওই ফান্ডামেন্টালসে ফেরত গিয়ে আমাদের যে একটা একটা সংশোধনীর কথা বললাম, যেখানে অন্য জাতি সত্তার সকল পরিচয় অস্বীকার করে তাদেরকে বাঙালি বলা হচ্ছে, যেটা 72-এ একবার বঙ্গবন্ধু বলেছিলেন। তো এই সংকটগুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, এবং নাগরিক অধিকারের প্রশ্নগুলোকে, রাইটস এর প্রশ্নগুলো আমাদের সংবিধানে যথেষ্ট ভালোভাবে আছে, সেখানে হয়তো আপডেট করা যেতে পারে, অনেক কিছু নতুন ব্যাখ্যা হাজির হতে পারে। তো আমার ধারণা যে সেগুলো খুব জরুরি, এবং আমার কাছে মনে হয় যে সংস্কার এগিয়ে যাওয়া দরকার। সেটা স্যাররা বিশেষজ্ঞ, স্যাররা বেশি ভালো বুঝবেন, আমি অত ভালো বুঝবো না, আমি শুধু কনসেপচুয়াল জায়গা থেকে বললাম। না, কনসেপ্টের দিক এবং থেকে আমি এটাও তো একমত। সত্যি কথা যে সংবিধান আসলে, হ্যাঁ আমি স্যার, একমত। যে যে আসলে সংবিধান, আমরা যে সংবিধানকে একটা বাইবেল হিসেবে ধরে নিচ্ছি, ব্যাপারটা ওইভাবে ভাবা আসলে দরকার না। দরকার হলো যে একটা জনগোষ্ঠী তার যে রাজনৈতিক অভিপ্রায় এবং আকাঙ্ক্ষা, সেইটার প্রতিফলন আমার সংবিধানে আছে কি নাই। এবং সেই 72-এ যেভাবে যখন করা হয়েছিল তখন হয়তো এক বাস্তবতা ছিল, এখনকার বাস্তবতা আলাদা। তো এই বাস্তবতায় আমাদের সংবিধানের সেই এই বাস্তবতাকে মিট করে কিনা, এই জায়গাটাও যদি আমরা ভাবতে পারি, সংস্কারের কাজ বোধহয় সেটা হয়ে দাঁড়ায়। স্যার বোধহয় একটু বলতে পারবেন এইসব বিষয়ে। না, আমি বলি ওইটা কিন্তু পরবর্তীতে আর নাই। জাতীয়তাবাদের ওই জায়গাটায় আগে ছিল বাঙালি, এখন আছে বাংলাদেশ। ইট মিনস হ্যাঁ, হইলো চাকমা, মারমা, এই যে 16টা আহ ক্ষুদ্র আদিবাসী আছে, এরা এর ভেতরে ইনক্লুডেড। কিন্তু বাঙালি হিসেবে পরিচিত হবে। হ্যাঁ, বাংলাদেশ হিসাবে পরিচিত হবে, কিন্তু বাংলাদেশি বাংলাদেশ হিসাবে পরিচিত হবে। এবং যেটা ইমপ্রুভমেন্ট আমি বলবো, যে গারোদের কিন্তু আলাদা অ্যালফাবেট এবং গ্রামার আছে, চাকমাদেরও অ্যালফাবেট গ্রামার আছে, টিপ্রাদেরও আছে, এদের প্রত্যেকের কিন্তু সাঁওতালদেরও আছে। সাঁওতালদেরও আছে। এবং এটা আস্তে আস্তে স্কুল হিসাবে পাচ্ছে। এখন প্রাতিষ্ঠানিক রূপ দিতে হইলে পরে সময়ের দরকার। সেইটাই এই কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এটা পসিবল, এবং একটা টার্মের গভর্নমেন্ট এসে এটা একটা পসিবল। টার্মের গভর্নমেন্ট সম্ভব না, হ্যাঁ।
কতগুলো জায়গায় কনসেনসাস আসা উচিত ন্যাশনাল সব পলিটিক্যাল পার্টি, এইগুলোকে আমরা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যাতে যার যার স্বমাতৃভাষায় নিজস্ব মাতৃভাষায় যাতে আসতে পারে। এবং বাংলাদেশ যেহেতু সবচেয়ে একটা এক্সাম্পলারি কান্ট্রি, যে ল্যাঙ্গুয়েজ মাদার টাং এর জন্য ল্যাঙ্গুয়েজের জন্য আত্মাহুতি দিচ্ছে, তো সে তো অন্য ল্যাঙ্গুয়েজের প্রতি সেম রেসপেক্ট শো করতে হবে। যে চেতনায় আমি ৭১ মুক্তিযুদ্ধ করলাম, যে জাতীয়তার চেতনায়, তো অন্য জাতিরে তো সে ক্ষুদ্র হোক বা বৃহৎ হোক, তার প্রতি তো আমার রেসপেক্টটা থাকতে হবে। তার ভাষা, সংস্কৃতি, হ্যাঁ, পরিচয় সবকিছু সব সবকিছু। জায়গায় সেই রেসপেক্টটা থাকতে হবে। এবং অধিকারগুলো থাকতে হবে। তো তারা কি ড্রেস পরলো বা কি কথা বললো না বললো, ইটস ইমম্যাটেরিয়াল। তার সবকিছুতেই আমার রেসপেক্টটা থাকতে হবে। যদিও সেটা আমরা দেশ স্বাধীন হওয়ার পর এটা আর দেখি না, যে অন্তত পাহাড়ে ছিল না, এবং পাহাড়ে কেন, প্লেন ল্যান্ডেও নাই। সমতলেও ছিল। ৬৫ সালে বরগুনায় এবং পটুয়াখালী, মেনলি বরগুনা থেকে একজন পার্লামেন্টের মেম্বার ছিল রাখাইন সম্প্রদায়ের উশেগম। আজকে সেই উশেরা বোধহয় একটা কাউন্সিলরও কমিশনার ইলেক্ট করার তাদের ক্ষমতা, লোকজন সব বিতাড়িত হয়ে গেছে। আমরা বাঙালি মুসলমানরা এই জায়গাটা দখল করে নিয়েছি। ঠিক মধুপুরের গাঢ়, মধুপুরে একদম ওই গাঢ় পাহাড়ের কাছাকাছি জায়গায় পাহাড়ে চলে গেছে। হ্যাঁ, ওই জায়গাটায় তারা সীমাবদ্ধ। চাকমা, মারমা, টিপরা, এদের অবস্থা একই। হাসিয়ারা কোন রকমের টিকে আছে। তো এইটা যে শুধু এই 15 বছরেরই তা না, বলবো যে কোনো গভর্নমেন্টেরই এদের বেলা কি ছিল না। আর পাহাড়ে যেটা হইতেছে, আমরা পাহাড়ে যেটা, সেটা হলো যে চুন চাষ, তারা কমিউনিটি বেসড কাল্টিভেশন, সবাই মিলে কাল্টিভেশন করে, এবং এটা সবাই মিলে যে যার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেয়। আমাদের এই প্রপার্টিও তাদের ওইভাবে, এক পাহাড় থেকে আরেক পাহাড় নিজেদের নামে কিন্তু প্রপার্টি না। বাঙালি গিয়ে তো ওই পাহাড়টা দখল করে দেয়, ওখান থেকে আর নড়ে না। তো জি। দুইটার কনসেপশন এবং ইসের সেখানে হলো যে ওরা যদি বাংলাদেশের অন্য অন্য এলাকায় এসে বসবাস করতে পারে, তা আমরা পারবো না। এটা হলো বাঙালিদের অ্যাটিটিউড। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।